বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধি জড়িত। আমাদেরকে যদি কেউ প্রমাণ করে, কেউ যদি খুব ভালোভাবে ফেক নিউজের মাধ্যমে আমাদেরকে যদি প্রমাণ করে যে হ্যাঁ বাংলাদেশে এই ঘটনাগুলো ঘটছে, তাহলে এমনও হতে পারে যে এরাই আবার পার্লামেন্টে মোশন নিবে যে বাংলাদেশের এগেনস্টে স্যাংশন আনো। তো ফলে এই যে এই রিপোর্টগুলো খুব সিরিয়াস রিপোর্ট। আপনি জানেন ফেক নিউজ কি করতে পারে, আপনারা একটা দেখেছেন যে আমরা এই বছর এই যে ড্যাভোসে প্রফেসর ইউনুস অনেকের সাথে কথা বলেছেন, তার মধ্যে একটা ইম্পর্টেন্ট মিটিং ছিল মিউনিক সিকিউরিটি কনফারেন্সের অ্যাম্বাসেডর হাউসম্যানের সাথে। উনি বললেন যে দেখো তোমরা কিন্তু ফেক নিউজ, মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন আমাদেরকে বলছে, তোমরা এটা নিতেই হবে। এক ফেক নিউজের কারণে তারা বলল যে এই যে রোহিঙ্গা যে ক্রাইসিসটা হয়েছিল, এটা হচ্ছে মায়ানমারে এবং রাখাইনে দিনের পর দিন, উইকস আফটার উইক, মান্থস আফটার মান্থস, যে ওরা ফেক নিউজ ফেসবুকের মাধ্যমে বা অন্যান্য সোশ্যাল মিডিয়ার মাধ্যমে রোহিঙ্গাদের উপরে যে ফেক নিউজগুলো করেছে, তার আলটিমেট রেজাল্ট হচ্ছে যে তারা মিলিটারি ক্র্যাকডাউন করে রোহিঙ্গাদেরকে বের করে দিয়েছে এবং আমাদের এখন বাংলাদেশে 10 লক্ষ রোহিঙ্গা আমাদের এখানে আছে। ফেক নিউজ ওরা বলে যে দেখো ফেক নিউজ কি করতে পারে দেখো। তো ঠিক তেমনি আমরা যে রিপোর্টটা ওনারা দিয়েছেন আমরা দিয়েছিলাম, সেটার উপরে আমাদের ডেপুটি প্রেস সেক্রেটারি এটার উপরে বলবেন। আমি জাস্ট আপনাদেরকে একটু প্রাসঙ্গিকতা বললাম। আর আমরা এট দ্য সেম টাইম আমরা সবাইকে অনুরোধ করব, আপনারা যারা ভালো মিডিয়াম আছে, ইন্ডিপেন্ডেন্ট নিউজ হাউস আছেন, টিভি হোক, ওয়েবসাইট হোক বা নিউজ পেপার হোক, আমরা চাই যে আপনারাও এটা নিজের থেকে ইনভেস্টিগেট করে দেখেন কি হয়েছে, কি কারণে মারা গেল। যে নাম্বার 23টা আপনারা বললেন কি কারণে মৃত্যুগুলো হলো, আমরা সবাইকে অনুরোধ করি। লোকাল যারা হিউম্যান রাইটস গ্রুপ আছে তাদেরকেও বলেছি, বা ইন্টারন্যাশনাল যারা বড় হিউম্যান রাইটস গ্রুপ আছে তারাও, আমরা খুবই ওপেননেসে বিশ্বাস করি, আমরা ট্রান্সপারেন্সিতে বিশ্বাস করি, আমরা তাদেরকে অনুরোধ করছি আপনারা এটা দেখেন। তো এটা নিয়ে আমাদের ডেপুটি প্রেস সেক্রেটারি ওনাদের সাথে বসে আমরা একটা রিপোর্ট কম্পাইল করেছি, আমরা এটা আপনাদের সাথে শেয়ার করব। এটা নিয়ে কথা বলছেন আজাদ মজুমদার। আমি এই বিষয়ে আসলে যাওয়ার আগে শুরুতে আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করছি, সেটা হচ্ছে যে আজ আপনারা জানেন যে আজকে হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা অনুষ্ঠিত হচ্ছে। সারা দেশের মন্দির, মণ্ডপ, বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান, বাসাবাড়ি সবগুলোতেই আসলে উৎসবমুখরভাবেই পূজা অনুষ্ঠিত হচ্ছে। মহানগর সার্বজনীন পূজা কমিটির উদ্যোগে ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে কেন্দ্রীয় পূজা মণ্ডপ আয়োজন করা হয়েছে। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ হল ও অন্যান্য ইনস্টিটিউশনে এবছর আসলে 74টি মণ্ডপে পূজা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। এবং এর মধ্যে দুটো বিভাগে ছাত্রীরা পৌরোহিত্য করেছেন। একটা ইউনিক ঘটনা আমাদের দেশে। তো সারা দেশে আজকে যে পূজা অনুষ্ঠিত হয়েছে তা হচ্ছে এখনো কোনো অপ্রীতিকর ঘটনা, কোনো সংবাদ পাওয়া যায়নি। আমাদের সম্মানিত উপদেষ্টা যারা আছেন, পর্যায়ের কর্মকর্তারা বিভিন্ন মণ্ডপ পরিবেশন করেছেন, তারা সবার সাথে মত বিনিময় করেছেন, আলোচনা করেছেন। কোথাও কোনো অপ্রীতিকর কোনো ঘটনার কোনো সংবাদ পাওয়া যায়নি। খুব সুন্দর এবং ভালোই উৎসবমুখর পরিবেশে আজকে এই সরস্বতী পূজার আয়োজন করা হয়েছে। তো সরস্বতী পূজা বাইরে আমি একটু পরে আমাদের মানে প্রেস সেক্রেটারি যে কথাটা বললেন যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইউনিটি কাউন্সিল বা ঐক্য পরিষদ, তারা যে তার রিপোর্টটা দিয়েছে এটা আমি আসি। সরকার এই তালিকাটা সংগ্রহ করেছে। এই তালিকাটা মানে প্রধান পরিচালক দপ্তর থেকে পুলিশের কাছে পাঠিয়ে প্রতিটি ঘটনার প্রকৃত কারণ ও ভিত্তি আইন ব্যবস্থা সম্পর্কে জানতে চাওয়া হয়েছে। পুলিশ সদর দপ্তর থেকে জানানো হয়েছে উল্লিখিত 23টি ঘটনার মধ্যে 22টি ঘটনার প্রাথমিক কারণ সম্পর্কে পুলিশ অবগত হয়েছে এবং যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করেছে। একটি ঘটনা সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি।
যে 22টি ঘটনার মধ্যে জানা গেছে তার একটি ঘটনার সঙ্গেও সাম্প্রদায়িক কোনো সহিংসতার কোনো ধরনের সম্পর্ক পাওয়া যায় না। হত্যাকাণ্ডের মধ্যে সর্বোচ্চ 5টি চুরি ও ব্যক্তিগত সাথে সম্পর্কিত, 4টিতে ব্যক্তিগত ও পারিবারিক কলহের ঘটনা জড়িত, 3টি ক্ষেত্রে জেনারেল ক্রাইম যেমন ধর্ষণ, অতিরিক্ত মদ পানি মৃত্যু, বিরূপ মন্তব্য করার কারণে 2 পক্ষের মারামারি থেকে মৃত্যু, 2টি দুর্ঘটনাজনিত মৃত্যু, আর 2টি হচ্ছে ব্যবসায়িক সূত্রতে জড়িত মৃত্যু। 1টিতে স্থানীয় সংঘাতে মারা গেছে, জমি জমার বিরোধে একটি ঘটনার মৃত্যু হয়েছে এবং একটি আত্মহত্যার ঘটনা ঘটেছে। এই তালিকার মধ্যে এমনও ব্যক্তি আসলে নাম দেওয়া হয়েছে যিনি আসলে আহত হয়েছিলেন একটি ঘটনায় গত বছরের জানুয়ারিতে আহত হয়ে চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় এই ডিসেম্বরে উনি মারা গিয়েছেন। কিন্তু এইখানে এইটাকেও সাম্প্রদায়িক সহিংসতা হিসেবে তুলে ধরে এটাকে এই ঘটনার সাথে আগস্টের পরের ঘটনা হিসেবে এটা উল্লেখ করা হয়েছে। সরকার আসলে এই প্রত্যেকটি ঘটনায় যথাযথ গুরুত্ব দিয়ে আইনি পদক্ষেপ গ্রহণ করেছে। যে দুটো এই 23টি ঘটনা যেখানে আত্মহত্যা ও পানিতে ডুবে মৃত্যুর ঘটনা ঘটেছে, এই 2টি ঘটনায় পুলিশ ইতিমধ্যে চূড়ান্ত তদন্ত প্রতিবেদন দিয়েছে। অপর 21টি তদন্তকারী মামলায় ইতিমধ্যে 47 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং গ্রেপ্তারকৃতদের মধ্যে 17 জন নিজেদের দায় স্বীকার করে আদালতে 164 জেলায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। প্রফেসর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার আসলে কোনো ধরনের সহিংসতাকে সমর্থন করে না। একই সঙ্গে এই ধরনের ঘটনাকে সাম্প্রদায়িক সহিংসতা বলে যারা প্রচার করে, প্রচারকে উদ্বেগজনক বলে মনে করে। এই ধরনের বিভ্রান্তিমূলক প্রচারণা থেকে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের সূত্রপাত ঘটতে পারে বিবেচনায় সরকারের পক্ষ থেকে সকলকে আরো দায়িত্বশীল হওয়ার আহ্বান জানানো হয়েছে। একটা জিনিস আমি আপনাদের সাথে একটু পরেই আমি ডাটাটা শেয়ার করে দেবো, সেটা হচ্ছে আমরা এই 23টি ঘটনার পাশাপাশি জেনারেল যে আমাদের গত 4 মাসে সারা দেশে সংঘটিত হত্যাকাণ্ডের একটা সেপ্টেম্বর থেকে ডিসেম্বর হত্যাকাণ্ডের একটা তালিকাও সংগ্রহ করেছি। এই হত্যাকাণ্ডের মধ্যেই আসলে এই 23টি হত্যাকাণ্ড অন্তর্ভুক্ত। 23টি না, সরি 22টি, একটি তো আসলে গত জানুয়ারি ঘটে। তো সেখানে দেখা গেছে যে পুলিশের যে ডাটা তাতে দেখা গেছে যে গত আসলে 5 বছরের মধ্যে এই বছরই এই গত 4 মাসে সেপ্টেম্বর থেকে ডিসেম্বরে সবচেয়ে কম হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। আমাকে একটু সময় দেন, আমি আপনাদেরকে পরিসংখ্যানটা বলছি এবং পরবর্তীতে এই পরিসংখ্যানটা আমি আপনাদের সাথে শেয়ার করবো আমাদের নিজস্ব হোয়াটসঅ্যাপ গ্রুপে। আমাদের পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী দেখা গেছে যে আসলে 2020 সালে সংঘটিত হত্যাকাণ্ড এই 4 মাসে সেপ্টেম্বর থেকে ডিসেম্বর 1113, 2021 সালে 992, 2022 সালে 1015, 2023 সালে 958 এবং 2024 সালে সেপ্টেম্বর থেকে ডিসেম্বরে সারা দেশে বিভিন্ন ঘটনায় হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে 947। এটাকে আমরা মনে করি যে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতির একটা লক্ষণ। আপনারা জানেন যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার অত্যন্ত চ্যালেঞ্জিং একটা মুহূর্তে দায়িত্ব গ্রহণ করেছে। দায়িত্ব গ্রহণ করার পর আইন শৃঙ্খলা পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনার জন্য সরকারকে যথেষ্ট কাজ করতে হয়েছে এবং ব্যয় পেতে হয়েছে। তারপরেও এই পরিসংখ্যান আসলে সাক্ষী দিচ্ছে যে সরকারের যে উদ্যোগগুলো সেগুলো কিছুটা হলেও সফলতা পেয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আজকে উচ্চ পর্যায়ের একটা বৈঠক হয়েছে, আপনারা জেনেছেন। এর মধ্যেই আমরা আপনাদের সাথে এই বিষয়ে আমাদের নিজস্ব যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে শেয়ার করেছি। আমি এখন আমার প্রেস সেক্রেটারি ওনাকে অনুরোধ করবো এই বিষয়ে যে আপডেটটা সেটা আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য। ধন্যবাদ। আজকে একটা বড় একটা মিটিং হয়েছে, হাই পাওয়ার মিটিং। সেখানে চিফ অ্যাডভাইজার উনি এটা প্রিজাইড, মিটিংয়ে হোম অ্যাডভাইজার ছিলেন, তারপরে স্পেশাল অ্যাসিস্ট্যান্ট টু চিফ অ্যাডভাইজার খোদাবক্স চৌধুরী সাহেব ছিলেন, হোম সেক্রেটারি ছিলেন, র্যাবের চিফ ছিলেন, ডিএমপি চিফ ছিলেন, পুলিশের চিফ ছিলেন, কোস্টগার্ডের চিফ ছিলেন, বিজিবির চিফ ছিলেন। ওনারা সবাই ছিলেন এবং এইটার উপরে আমরা একটা প্রেস রিলিজ দিয়েছি। পুরোতে গত 6 মাসে এই গভর্নমেন্ট তো প্রায় 6 মাস হলো, 6 মাসের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটা রিভিউ করা হয়েছে। অনেকগুলো কথা এসছে, তার মধ্যে একটা উল্লেখযোগ্য হচ্ছে প্রফেসর ইউনূস বলেছেন যে অনলাইনে কিভাবে এফআইআর মানে ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট, যেটা আমরাকে বলি যে প্রাইমারি কেস, এটা কিভাবে ফাইল করা যায় সেটার বিষয়ে উদ্যোগ নিতে, এবং এটা খুব শীঘ্রই আপনারা শুনবেন যে এটার উদ্যোগটা এসছে। এবং এই অনলাইনে অনেকে হয়তো দিতে পারবে না,
তার জন্য একটা সেন্ট্রালি একটা কল সেন্টারও করার কথা বলা হয়েছে, যে আপনি একটা অনলাইনে একটা এফআইআর করতে চাচ্ছেন বিকজ, কিন্তু আপনি দেখছেন যে নিয়ম কানুনগুলো কীরকম, তাহলে সেই ক্ষেত্রে আপনার জন্য একটা হান্টিং নাম্বার থাকে। আপনি যেমন 999 আছে, আপনি যে কোনো কমপ্লেনের ক্ষেত্রে এখানেও একটা বিশেষ নাম্বার থাকবে, সেখানে আপনি 111 হতে পারে, আপনি ফোন দিলে আপনাকে ওরা গাইড করবে যে কিভাবে আপনি কেস করবেন। তো আপনি ধরেন আপনি ঢাকায় আছেন বা আপনি যেখানে আছেন বা বাসা থেকে অনেকে বেরোতে পারছেন না ভয়ে, আপনি বাসার থেকেও আপনি দিতে পারবেন। আমরা দেখেছি যে অনেক ক্ষেত্রে যারা কেস দিতে চান তারা থানায় যে এক ধরনের হ্যারাসমেন্টের শিকার হন, বা এমন অনেক ক্ষেত্রে তাদের কাছ থেকে কিছু এক্সটর্শনও করা হয়। তো সেই জিনিসগুলো যাতে না হয়, আপনার যাতে সরাসরি আপনি নিজে এটা কেস করতে পারেন অনলাইন করে, সেটার একটা খুব আপনারা শীঘ্রই এটা দেখবেন। আরেকটা হচ্ছে যে প্রফেসর ইউনূস বলেছেন কমান্ড সেন্টার করতে বা কমান্ড ইনফ্রাস্ট্রাকচার। সেটার ফলে যেটা হচ্ছে যে আপনি জানেন যে অনেকগুলো ল অ্যান্ড অর্ডারের সিচুয়েশন তো অনেকে দেখেন, যেমন নদী কেন্দ্রিক বা কোস্টালের প্রায় 30,000 স্কোয়ার কিলোমিটারের ওয়াটারওয়েজ বা মানে বে অফ বেঙ্গলের ওয়াটার যেটা মনিটর করেন কোস্ট গার্ড বা বিজিবি, ধরেন প্রায় 5,000 প্রায় 4,500 স্কোয়ার না কিলোমিটার বর্ডারটা ওরা দেখেন। তারপরে পুলিশ আছেন, সবার মধ্যে যাতে কোঅর্ডিনেট করে, র্যাব আছে, বিজিবি আছে, ডিএমপি আছে বা অন্যান্য সমস্ত সিটিগুলোতে যে মেট্রোপলিটন পুলিশ আছে, সবার সাথে কোঅর্ডিনেট করে একটা কমান্ড স্ট্রাকচার থাকবে, সেখান থেকে যাতে খুব ইন্টেন্সিভলি ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন 24/7 যাতে মনিটর করা যায়। কিছু একটা হলে যাতে সমস্ত রিসোর্স নিয়ে গভর্নমেন্টের ল অ্যান্ড অর্ডার সংক্রান্ত যতগুলো এজেন্সি যাতে কাজ করতে পারে, সেটার জন্য একটা কমান্ড সেন্টার করার কথা বলেছেন। মূল উদ্দেশ্য হচ্ছে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটা তো ইমপ্রুভ হচ্ছে, যার আরও একটু ইমপ্রুভ হয়। এবং এটা আমরা এই বছরে এটা একটা মানে এই ইন্টারিম গভর্নমেন্টের একটা বড় কাজ হবে, যে এইটা একটা খুবই ক্রিটিক্যাল একটা ইয়ার। আমরা অনেকগুলো পলিটিক্যাল প্রসেস, আমরা ডেমোক্রেটিক ট্রানজিশনে আছি, এই ইয়ারে যাতে আমরা অ্যাচিভ করতে পারি যে না, আমাদের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটা যাতে আরও বড় হয়। আর আপনারা দেখেছেন যে বেশ কিছু মুভ নিয়েছে স্বৈরাচারের, পতিত স্বৈরাচারের যারা সাঙ্গপাঙ্গ আছে, দোসর আছে, তারা অনেক কিছু করতে চাচ্ছেন, তারা লিফলেট বিতরণ করছে। হ্যাঁ, একটা বিষয়, যারা লিফলেট বিতরণ করবেন তাদেরকে জন্য আমাদের কড়া মেসেজ, তাদেরকে অ্যারেস্ট করা হবে। কেননা লিফলেটের মধ্যে যে সমস্ত কথা আছে সেটা খুবই খুবই মানে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনকে হুমকিকে এফেক্ট করার কথা, মানে এটাকে আন্ডারমাইন করার ইয়ে। তো এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আর অন্যান্য তারা দেখেছেন তো, তারা অনলাইনে কি ধরনের মিস ইনফরমেশন দিচ্ছে, এই সরকারকে নিয়ে মিস ইনফরমেশন দিচ্ছে, পতিত স্বৈরাচারকে নিয়ে বলছেন যে উনি এখনো প্রাইম মিনিস্টার। তো পুরোটা আমরা দেখছি, আমরা মনিটর করছি। আমাদের করা মেসেজ, যারা এটা রিফ্লেক্ট বিতরণ করবেন, এই ধরনের প্রতিবাদের এই ধরনের কর্মসূচিতে যাবেন, তাদেরকে অ্যারেস্ট করা হবে, তাদেরকে আইনের আওতায় আনা হবে। আর অন্যান্য বিষয়ে প্রফেসর ইউনূস চাঁদাবাজির বিষয়ে বলেছেন যে এটা যে করে হোক এটাকে কমাতে হবে এবং এটাকে মানে ক্র্যাকডাউন করতে হবে, যাতে আমরা রোজা আসছে, আপনি জানেন আর মধ্যে হয় 1-1.5 মাসের মধ্যেই রোজা আসছে। আমরা রোজার আমার মনে হয় 1 মাসও নাই, এই রোজার মধ্যে যাতে জিনিসপত্রের দাম সহনীয় পর্যায়ে থাকে, কেউ যেন মার্কেটকে ম্যানিপুলেট না করতে পারে। অন্যান্য অনেকগুলো বিষয় এসছে, আমরা অলরেডি এটার উপরে প্রেস রিলিজ আপনাদেরকে দিয়েছি। থ্যাংক ইউ। আর আমাদের আছেন, উনি আজকে অনেকগুলো পূজা মণ্ডপে গিয়েছেন, তো আমরা শুনবো উনি কি বলেন। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। আজকে সরস্বতী পূজা আয়োজিত হচ্ছে সারা দেশে এবং এই পূজাটি সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠান, বাসাবাড়ি এবং পূজা মণ্ডপগুলোতে আয়োজিত হয়ে থাকে। এটা একটা হিন্দু ধর্মের অন্যতম বড় উৎসব এবং আজকে আমি সারাদিনে বিভিন্ন পূজা মণ্ডপে ছিলাম এবং আমাদের উপদেষ্টা সহ বিভিন্ন সরকারি কর্মকর্তারা পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন এবং আমরা যেটা দেখেছি যে সবখানেই খুব আনন্দ উৎসবের সঙ্গে পূজা পালিত হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ হলে এবছর ৭৪টা পূজা মণ্ডপে পূজা হচ্ছে এবং আমি দেখেছি যে প্রশাসনের লোকজন থেকে শুরু করে আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন সবাই খুব নিরলসভাবে আসলে পরিশ্রম করেছে পূজাটা যেন এখন কোনো ঘটনার কথা আমরা শুনতে পাইনি। আশা করি অনেক কিছু হবে না। এখনো আয়োজন চলছে সবখানে এবং সেই কারণে বিভিন্ন রাস্তায় জ্যাম আছে। আর এই বছর যেটা খুব পজিটিভ ভাবে দেখলাম সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2টি বিভাগের পূজা মণ্ডপ এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 1টি বিভাগের পূজা মণ্ডপে নারী শিক্ষার্থীরা পুরস্কৃত করেছে। এটা খুবই মানে প্রচলিত প্রথা ভেঙে নারীরা পুজো পরিচালনা করছেন, এটা খুবই ইতিবাচক একটা দৃষ্টান্ত বলে আমি মনে করি এবং আমরা আসলে প্রেস উইংয়ের পক্ষ থেকে শিক্ষার্থীদেরকে আন্তরিক অভিনন্দন এবং শুভকামনা জানাতে চাই যে এরকম একটা খুব পজিটিভ ইনিশিয়েটিভ ওনারা নিয়েছেন। এটা খুবই আছে না, হিন্দু ধর্মের শাস্ত্রে কোথাও কিন্তু লেখা নেই যে নারীরা পূজা করতে পারবেন না। সরস্বতী বিদ্যা দেবী তিনি নারী পুরুষ সবাইকেই জ্ঞানের জন্য আশীর্বাদ করেন, সুতরাং শুধুমাত্র পুরুষেরা পূজা করবে নারীরা পূজা করতে পারবে না এমনটা কিন্তু কোথাও নেই। তো এটা খুবই ইতিবাচক ভাবে আমার চোখে পড়লো। আমি নিজেও যেখানে আজকে অঞ্জলি নিয়েছি সেখানেও একজন নারী পুরোহিত ছিলেন এবং আমি দেখলাম যে যারাই ওই দেখেছেন যে একজন নারী পূজা করছেন তারা মানে মানুষজন এবং ছোট ছোট শিশুরাও খুব আনন্দিত হলেন দেখে। এটা খুবই একটা পজিটিভ সাইন বলে আমি মনে করি। আর আজকে সরস্বতী পূজায় আসলে সকল হিন্দু ধর্মের শিক্ষার্থীদেরকে এবং যারা এই বসন্ত পঞ্চমী পালন করে থাকেন আনন্দে উদযাপন করে থাকেন তাদের সবাইকে আমরা শুভেচ্ছা এবং শুভকামনা জানাতে চাই। এনি কোশ্চেন? প্রশ্ন সেটা হচ্ছে আপনারা যে তথ্য দিয়েছেন যে 23 জন নিহতের প্রতিবেদন দিয়েছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতারা, তো সেখানে আইনশৃঙ্খলা বাহিনী বরাদ দিয়ে বলেছেন যে এটা ভুল তথ্য, মিথ্যা তথ্য। তাহলে এইটাকে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পরিষদের এই তথ্য দেওয়াটাকে এই ধরনের একটা প্রতিবেদন প্রকাশ করাকে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র মনে করছেন কিনা, এবং যদি সেটা হয়ে থাকে তাহলে তাদের বিরুদ্ধে কি ধরনের ব্যবস্থা নেওয়া হবে? ধন্যবাদ। আসলে আমাদের প্রধান দায়িত্ব হচ্ছে যে এই যে ঘটনাগুলো ঘটেছে এগুলো মৃত্যুটাকে তো আসলে আমরা কোনো ডিনাই করছি না যে এই লোকগুলো মারা গিয়েছেন। আমাদের প্রধান দায়িত্ব হচ্ছে তাদের পরিবারের জন্য বিচার নিশ্চিত করা। আর পুলিশ তদন্ত করে যেটা দেখেছে এটাতে সহিংসতা ছিল কিনা, সরকারের তদন্তে বা পুলিশের তদন্তে সাম্প্রদায়িক সহিংসতার কোনো আলামত বা এ ধরনের কোনো কিছু পাওয়া যায়নি। কিন্তু তারা যে সেই প্রক্রিয়া অনুসরণ করে তদন্ত করবে এবং যারা দোষী তাদেরকে শাস্তির মুখোমুখি করবে। সরকার এটা নিয়ে সবচেয়ে বেশি চিন্তিত। আর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ তারা আরও যে 174টি ঘটনার কথা বলেছে সরকারের পক্ষ থেকে, আসলে পুলিশকে বলা হয়েছে এই ঘটনাগুলো আসলে তদন্ত করে দেখা হোক যে এটার মধ্যে আসলে কোনো সাম্প্রদায়িক সহিংসতা আছে কিনা। আমরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ তাদেরকে আহ্বান জানিয়েছি তারাও যেন পরবর্তীতে আরও সতর্কভাবে এই জিনিসগুলো আহ্বান করে দেখেন, কারণ তারা কিন্তু তাদের সংবাদ সম্মেলনে একটা কথা বলেছে যে তারা এই প্রতিবেদনগুলো নিয়েছে গণমাধ্যম থেকে, বিভিন্ন গণমাধ্যম থেকে। কিন্তু আমরা যেটা দেখেছি যে কোনো গণমাধ্যমে কিন্তু এই ঘটনাগুলোকে আসলে সহিংসতা হিসেবে চিত্রিত করা হয়, জেনারেল ক্রাইম হিসাবেই দেখা হয়েছে। তো আমাদের দিক থেকে আপাতত তাদের কাছে আহ্বানটা হচ্ছে তারা যেন আরেকটু বস্তুনিষ্ঠভাবে এবং আরেকটু নিবিড়ভাবে এগুলো দেখে আসলে যেটা প্রকৃত সত্য সেটাই যেন সবার সামনে তুলে ধরে। জাতীয় প্রেসক্লাবে একজন শিক্ষা ক্যাডার কর্মকর্তা এই লিফলেট বিতরণ করেছে। পরবর্তীতে আমরা জেনেছি তার বাসায় ডিবি যেগুলো তাকে পাই। যারা লিফলেট বিতরণ করেছে এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করেছে কিনা? আমরা বেশ কিছু লিফটেড বিতরণ যারা করেছেন বেশ কিছু আমরা গ্রেফতার করেছি। আর যারা লিফটেড বিতরণ করেছে আমরা শুনেছিলাম যে ঢাকায় তারা 70টা জায়গায় লিফলেট বিতরণ করবেন। আমাদের যেগুলো আমরা ইন্টেলিজেন্স গ্যাদারিং যেটা হয়েছে আমরা যেটা জেনেছি 3টা জায়গায় ওরা করতে চেষ্টা করেছে এবং সেখানে অ্যারেস্ট আছে। ওনারা অনেক অনলাইনেই অনেক কিছু ওনারা বিতরণ করছেন, সবকিছু অনলাইনে পালিয়ে যে এ ওনাকে দেন ও ওনাকে দেন
এইখান থেকে দিচ্ছেন লুক্সেমবার্গে, উনি ওই লুক্সেমবার্গ থেকে আমেরিকায়, ওনাদের কাজই হচ্ছে অনলাইনে। এখন কি চুরির টাকা তো কিন্তু না কিছু ভাবে তো ব্যয় করতে হবে। আরেকটা বিষয়, যে শিক্ষা কেন্দ্রে কর্মকর্তা সেখানে অংশ নিয়েছে, তার বিষয়টা আপনি জানেন কিনা? আমরা সেই বিষয়ে আমরা অবশ্যই এগুলো বিষয়ে আমরা সিরিয়াসলি নিচ্ছি আমরা, এবং ওনার যে বক্তব্য যেগুলো পত্রিকায় আসছে বা ওয়েবসাইটে আসছে সেগুলো আমরা খতিয়ে দেখছি তিনি আসলে এই সমস্ত কথা বলেছেন কিনা, প্লাস ওনার ফেসবুকের কিছু কিছু উদ্ধৃতি এসছে, আমরা প্রত্যেকটা জিনিস খতিয়ে দেখছি। আপনার কোটা শেষ, আরেকজন একটু প্লিজ অন্য আরেকজনকে দিয়ে এই কোশ্চেনটা করেন, আপনি অন্য আরেকজনকে দিয়ে এই কোশ্চেনটা করেন। আমরা গত মাসের একটা ডেটা দেখেছিলাম যে ছিনতাই কিছু বেড়েছে, হ্যাঁ, কিন্তু আমাদেরকে আজকে এই যে ল অ্যান্ড অর্ডার রিভিউ কমিটিতে যে মিটিংয়ে সেখানে ডিএমপির কমিশনার সাজ্জাদ আলী সাহেব জানিয়েছেন যে গত 12-15 দিনে আবার এটা কমেছে। আমরা স্পেশাল কিছু মেজার নিয়েছি, স্পেশাল টহলটা বাড়ানো হয়েছে, পুলিশের মধ্যে মনোবল ফিরে এসছে এবং আমরা নিশ্চিত যে এটা সামনে এটার আরো রেজাল্ট আপনারা দেখবেন। আমি নয়াদিগঞ্জে আছি। বর্তমান সরকারের আমলে একটি বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয়েছে, যুবদলের এক নেতা কিছুদিন আগে মারা গেছেন। এই বিষয়টা নিয়ে যদিও আপনারা বিবৃতি দিয়েছেন, এটা নিয়ে আপনাদের কোনো আরো ব্যাখ্যা আছে কিনা? আমাদের আসলে এই যে বিবৃতি দিয়েছি এর বাইরে এই মুহূর্তে এটা নিয়ে আর অ্যাড করার কিছু নেই। আমি তানি আজকের পত্রিকায় তিতুমির কলেজের শিক্ষার্থীরা গত কয়েকদিন ধরে আন্দোলন করছে, এখন তারা নোয়াখালী রেলগেটে অবস্থান নিচ্ছে, এই বিষয়ে আসলে সরকারি এটা কি? এ বিষয়ে আমাদের মাননীয় শিক্ষা উপদেষ্টা ইতিমধ্যে সরকারের অবস্থান স্পষ্ট করেছেন এবং সরকারের অবস্থান উনি যেটা জানিয়েছেন সেইটাই আছে এবং এটা অপরিবর্তিত আছে। এর বাইরে সরকার এই মুহূর্তে নতুন করে আর কোনো সিদ্ধান্ত নেন। মানুষের দুর্ভোগের বিষয়ে সরকার সচেতন আছে, সরকার চেষ্টা করছে যে শিক্ষার্থীদের সাথে কথা বলে তাদেরকে বোঝাতে যে তারা যেন এই জনদুর্ভোগ সৃষ্টি না করে এবং তাদের যদি আসলেই কোনো দাবি দেওয়া থাকে সেটা যেন আমরাও প্রধান উপদেষ্টা দপ্তর থেকে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানাই, তাদের যদি দাবিটা যৌক্তিক হয় তারা এই বিষয়ে জনমত তৈরি করুক, তারা এই বিষয়ে কথা বলুক, লেখালেখি করুক। যদি তারা জনমত তৈরির মাধ্যমে বা তাদের দাবিটাকে প্রতিষ্ঠিত করতে পারে, ভবিষ্যতে নিশ্চয়ই সরকার এই বিষয়ে বিবেচনা করবে এবং সরকার পক্ষ থেকে তাদের প্রতি আহ্বান হচ্ছে যে সড়ক বন্ধ করে জনগণের প্রতি যাতে জনগণের কোনো দুর্ভোগ যেন সৃষ্টি না করা হয়। আসসালামু আলাইকুম, আমি সাফার সহ ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস ইনচার্জ। আমার প্রশ্ন ছিল যে কথাটা বলে যে গুজবের বিষয়টা, তারা বিভিন্ন সময় গুজব ছড়াচ্ছে এবং এটা একটা দেশের প্রতি বিরূপ প্রভাব পড়ছে। এই গুজবের জন্য সরকার কোনো সাইবার সেল বা কোনো কমিউনিটি গঠন করবে কিনা? কারণ তারা প্রোপাগান্ডা ছড়িয়ে যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে বিভিন্নভাবে, তাদের পেজ থেকেও বিভিন্ন সময় দেখা যাচ্ছে বিভিন্নদের উপর। তো এর বিরুদ্ধে সরকার কি কোনো ব্যবস্থা নেবে? সাইবার সেল গঠন করবে কি? আমাদের অলরেডি তো আপনারা দেখেছেন চিফ অ্যাডভাইজারের অফিসের থেকে আমরা প্রেস উইং এর থেকে একটা সিএ ফ্যাক্টস নামে একটা আমরা করেছি, সেইখানে আমরা প্রতিদিনই কিছু না কিছু আমরা ফেক নিউজকে ডিবাঙ্ক করছি। আমাদের বাংলাদেশে 3-4টা অনেকগুলো ইন্ডিপেন্ডেন্ট ফ্যাক্ট চেকার আছেন, তারাও চেষ্টা করছেন। আমরা এই গুজব নিয়ে ফেসবুকের সাথে খুব সিরিয়াস আমাদের আলাপ হয়েছে। ফেসবুকে যে গ্লোবাল পলিসি চিফ আপনি জানেন স্যার নিক ক্লেগ, উনি আগে ব্রিটেনের ডেপুটি প্রাইম মিনিস্টার ছিলেন, তার সাথে ওইটা নিয়ে আলাপ হয়েছে। ওনারা বলেছেন যে ইউএসএ ওনারা ফ্যাক্ট চেকিং বন্ধ করে দিয়েছেন, বাট বাংলাদেশের মতো জায়গায় বা এই এশিয়ার বেশিরভাগ দেশে ওনারা এটা রাখবেন, বরং ওনারা বলেছেন যে এটা আরও স্কেল আপ করা হবে যাতে ফ্যাক্ট চেকিংটা আরও বেশি করা যায়। এটা আমি মনে করি যে এটা জাতীয় দায়িত্ব আমাদের সবার। ফ্যাক্ট এই যেই হারে মিস ইনফরমেশন ছড়ানো হয়, বিশেষ করে ইন্ডিয়ান পত্রিকাগুলো, ওরা আসলে একটা সত্যিকার অর্থে আমাদের এগেনস্টে একটা প্রোপাগান্ডা ওয়ারে নেমেছে। প্রতিদিন আপনি দেখবেন যে মিথ্যা 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 ওরা দিচ্ছে এবং এটা আসলে আমরা বুঝছি, আমাদের ধারণা হচ্ছে যে এই যে পতিত স্বৈরাচারে যারা বিলিয়ন ডলার বাইরে নিয়ে গেছেন তারাই এদেরকে
এই কাজগুলো করাচ্ছেন। এবং আপনি দেখবেন যে তাদের মিথ্যা প্রতিদিন সে বাংলাদেশের প্রত্যেকটা ইনস্টিটিউশন নিয়ে করছেন। তো সেই বিষয়ে আমাদের খেয়াল আছে এবং আমরা আমাদের বাংলাদেশের পত্রিকাগুলোকেও বলবো যে আপনারা ইন্ডিপেন্ডেন্ট যদি ফ্যাক্ট চেক ইউনিক করেন সেটা বেটার। পৃথিবীর প্রত্যেকটা দেশেই বড় বড় পত্রিকাগুলো করছে এবং এর ফলে যেটা হয় যে জার্নালিজমের কোয়ালিটিও বেটার হয়, দেশকেও একটা সার্ভিস দেওয়া যায়। আমরা সবাইকে আহ্বান করছি। আপনারা দেখেছেন তো জিনিসপত্রের দাম কমে এসছে, তো সেটার ওয়ান অফ দ্য রিজন হচ্ছে যে আমরা তো চাঁদাবাজদেরকে টার্গেট করছি। আমরা দেখছি কোথায় কোথায় তারা সক্রিয়, কোথায় কোথায় আসলে তারা মার্কেটকে ম্যানুপুলেট করেন বা কোথায় কোথায় ট্রাক থামান। এই জায়গাগুলো আইডেন্টিফাই হচ্ছে। আমরা চেষ্টা করছি আমাদের ল অ্যান্ড অর্ডারের যারা ল এনফোর্সিং এজেন্সিগুলো আছে তারা দেখছেন কোথায় কোথায় কোন কোন জায়গায় ভালনারেবল, এই প্রত্যেকটা বিষয়ই তারা সিরিয়াসলি দেখছেন। এবং আমরা চিফ অ্যাডভাইজার আজকে বলেছেন যে যাতে রোজার আগেই এ বিষয়ে আরো বড় রকমের ইমপ্রুভমেন্ট হয়। আমি দৈনিক সমকালে কাজ করি, আমার নাম অমরেশ কর। এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ, সোশ্যাল মিডিয়াতে অনেক কিছু ভাইরাল হয় এবং এগুলো আমরা দেখি। তো এটা করে আর একটা বিষয় একটা প্রশ্ন করতে চাই। বলেন। সেটা হলো সম্পর্কে আপনার মাফলারটা নিয়ে একটু আলোচনা মাফলারটা আসলে দামটা কত, আপনি কত কিনেছেন, যেমন এটা খুব পার্সোনাল, আমরা এখানে পার্সোনাল কথা বলতে আসি নাই, সরি। না, এটা পার্সোনাল জিনিস, এটা এখানে সিরিয়াস বিষয়। ওইটা আমার খুবই পার্সোনাল একটা জায়গা, কিন্তু এটা এখানে আমরা এটা একটা সরকারি বিষয়। আচ্ছা, আর একটা বিষয় সেটাও একটু ভাইরাল হচ্ছে, সেটাও আপনাকে কেন্দ্র করে বইমেলার উদ্বোধন দিন একটা ডাস্টবিন আপনাকে স্ট্যাটাস দিয়েছিলেন, সেই ডাস্টবিনে তো সেটাও মনে হয় পরবর্তীতে আপনি সরিয়ে নিয়েছেন, কিন্তু এটা সরিয়ে নিলেন না? আমি সরাই নেই, আপনি বোধহয় লাস্ট আর ভিজিট করেন নাই। হ্যাঁ, এটাকে সামনে রেখে যেটা হয়েছে যে আওয়ামী লীগের যে ট্রল বাহিনী, ট্রল ব্রিগেড, তারা খুবই ন্যাক্কারজনকভাবে আমার পরিবারকে তারা টার্গেট করেছেন, খুবই ন্যাক্কার। আমরা জানি তাদের ক্যারেক্টার কিরকম, এটা তো আর নতুন কিছু না। এবং সবচেয়ে আনফর্চুনেট যারা এগুলো করছেন তাদের সাথে ওনাদের প্রাইম মিনিস্টার, ফরমার প্রাইম মিনিস্টার ইয়েও করছেন, মিটিংও করছেন। তাহলে ওনার রুচিটা কোথায় দেখেন? হ্যাঁ, একটা বুচার অফ বেঙ্গলের রুচিটা কোথায়? শেখ হাসিনা ওদের কি আমরা যেটা দেখছি যে এ টিমের সাথে এগুলো করছেন, আর এ টিম হলো এই কাজগুলো করছে। কারো মেয়ের উপরে গলাটা কেটে নিচের দিকে পর্নোগ্রাফির ছবি দিয়ে দিচ্ছে, কি ভয়ঙ্কর। এবার এদের সাথে বুচার অফ বেঙ্গল মিটিংও করছেন। আপনি রুচিটা কোথায় গেছে? ঠিক আছে, আবার আমাদেরকে রুচি শিখান অনেকে যে না আপনাদের রুচি এই। হ্যাঁ, এটা তো ভয়ানক একটা জিনিস। লাস্ট আমি দেখি ভারত থেকে তো আমাদের প্রোপাগান্ডা টাইপের নিউজ বেশি ছড়াচ্ছে, তো আপনারা কি রাষ্ট্রীয় পর্যায়ে কোনো কিছু তাদের সঙ্গে জানিয়েছেন বা কিছু বলেছেন যাতে এটা বন্ধ হয়? আর জুলাই গণঅভ্যুত্থানের শহীদ আহতরা যারা তারা একটা আন্দোলন করছেন, সে বিষয়ে আপনাদের সর্বশেষ অবস্থান? আমাদের আপনার দ্বিতীয় প্রশ্নটা আমাদের ডেপুটি প্রেস সেক্রেটারি বলবেন। আমি প্রথমটার বলি যে এই বিষয় নিয়ে কিন্তু আলাপ হয়েছিল। আপনি জানেন ভারতীয় ফরেন সেক্রেটারি বিক্রম মিশ্রি এসেছিলেন, উনি কিন্তু এই বিষয়টা যখন আলাপে হয় তখন উনি বলছিলেন যে এটার সাথে ভারতীয় গভর্নমেন্ট এটার সাথে নাই, এটা ইন্ডিয়ান মিডিয়ার এটা বিষয়। ওনারা ইন্ডিয়ান মিডিয়াকে আসলে ইন্টারভেন করেন না। হ্যাঁ, আমরা যখন ডেভোসে গিয়েছিলাম আমরা দেখলাম যে অনেক বড় বড় সাংবাদিক তারাও বলছেন যে ইন্ডিয়ার থেকে এটা হচ্ছে কিভাবে হয়, এবং তারা অবাক হয়ে যাচ্ছে যে কি ভয়ানক রকমের নিউজ ওইখান থেকে মানে মিস ইনফরমেশন ছড়াচ্ছে। বিকজ সবাই তো প্রফেসর ইউনুসকে চিনেন, ঠিক না? এই অ্যাডমিনিস্ট্রেশন একটা ট্রান্সপারেন্ট ওপেন একটা অ্যাডমিনিস্ট্রেশন। তারা দেখছেন যে বাংলাদেশ কি করছে, কোথায় যাচ্ছে। তো যে ধরনের ভয়ানক নিউজগুলো ছড়াচ্ছে তাদের কাছে অবাক হচ্ছে যে এটা কিভাবে ইন্ডিয়া থেকে ছড়ানো হচ্ছে। হ্যাঁ, আর বাকিটা এটা সেকেন্ড কোশ্চেন, উনি ওনার সেকেন্ড কোশ্চেনটা আগে। আচ্ছা, তাহলে উনি দেখুক। আচ্ছা, আমি এই প্রশ্নের সাথে লিঙ্ক রেখে একটু ছোট্ট একটা প্রশ্ন সংযুক্ত
আগে ওনারটা দিক, এটা আগে জেসমিন না জেসমিন মল্লিকটা দিক প্লিজ। না সম্পূরক পরে করেন। উত্তর দেওয়ার আগে সাধারণত সম্পূরক প্রশ্ন হয় না। ধন্যবাদ। জুলাই বিপ্লবে যারা আহত তাদের প্রতি সরকার খুবই সহানুভূতিশীল এবং তাদের চিকিৎসার নিশ্চিত করার জন্য সরকার খুবই আন্তরিকভাবে কাজ করছে। তারপরেও কারো কারোর মধ্যে কিছু কিছু হতাশা বা কিছু অস্থিরতা কাজ করছে। এটা তাদের বিষয়টা সরকার সম্পূর্ণভাবে সচেতন আছে এবং তাদের যাতে সুচিকিৎসা নিশ্চিত করা যায় এটা সরকার দেখছে। এই বিষয়ে ইতিমধ্যে অনেক কাজ করা হয়েছে। আপনারা এর মধ্যে হয়তো জেনেছেন সরকারের পক্ষ থেকে 30 জনকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে এবং তাদের পিছনে প্রায় 20 কোটি টাকার মতো সরকার ব্যয় হয়েছে। এমনও আহত আছেন যাদের একজনের চিকিৎসার্থেই সরকার প্রায় 6 কোটি টাকার মতো ব্যয় করেছেন। বিদেশ থেকে, সিঙ্গাপুর থেকে এবং অন্যান্য দেশ থেকে ডাক্তাররা এসেছেন, তারাও দেখছেন এবং তারা পরামর্শ দিয়েছেন আরও কয়েকজনের ব্যাপারে যাতে তাদেরকে বিদেশে পাঠিয়ে উন্নত চিকিৎসার ব্যবস্থা করা যায়, সেই বিষয়টাও প্রক্রিয়াধীন আছে। এছাড়া আহতদের এবং নিহতদের যে পরিবার যারা আছে, পরিবারের সদস্যদের পুনর্বাসনের জন্য সরকার ইতিমধ্যে প্রায় 65 কোটি টাকা বিতরণ করেছে জুলাই ফাউন্ডেশনের মাধ্যমে। জুলাই ফাউন্ডেশনের মাধ্যমে এই টাকাটা বিতরণ করা হয়েছে এবং প্রায় 3000-এর অধিক আহত যারা আছেন তাদেরকে আসলে আর্থিক সহযোগিতা দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। ধন্যবাদ। আপনি বলছিলেন যে আহত যারা রয়েছে তাদের চিকিৎসার ব্যাপারে সরকার তারা আন্দোলন চালিয়ে যাচ্ছে এবং গতকাল প্রধান উপদেষ্টা ভারপ্রাপ্ত পর্যন্ত চলে আসছিল, সে জায়গায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটা আস্থাতে সেটা ট্যাকেল করবো। কিন্তু আমরা তত্ত্বাবধায়ক সরকারের কিন্তু একটা স্বাস্থ্য উপদেষ্টা আছে, আমরা ওনার কোনো উপস্থিতি কোথাও দেখতে পাইনি যদি আমি ভুল না করে থাকি। এক্ষেত্রে আসলে স্বাস্থ্য উপদেষ্টার দায়িত্বটা খুব বেশি বলে আমরা গণমাধ্যম হিসেবে মনে করি। আপনারা সরকারের পক্ষ থেকে কি মনে করেন তিনি তার দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারছেন? স্বাস্থ্য উপদেষ্টা মাননীয় ওনার দায়িত্ব আসলে তাদের যারা আহত হয়েছেন তাদের সুচিকিৎসা নিশ্চিত করা, তাদের সান্ত্বনা দেওয়া না। উনি তাদের সুচিকিৎসা নিশ্চিত করার জন্য যা যা প্রয়োজনীয় ব্যবস্থাগুলো নিচ্ছেন এবং এই বিষয়ে উনি মাননীয় প্রধান উপদেষ্টার সাথেও নিয়মিত যোগাযোগ রক্ষা করছেন। আজকেও উনি চিকিৎসার বিষয়ে যে অগ্রগতি আছে, যা জুলাই বিপ্লবে যারা আহত তাদের যে অগ্রগতিটা এসে উনি মাননীয় প্রধান উপদেষ্টাকে অবহিত করেছেন এবং তার কাছ থেকে এই বিষয়ে দিক নির্দেশনা নিয়েছেন। ধন্যবাদ। আমি একটা প্রশ্ন রাখছি, আমি মেয়ে টিভিতে আছি। আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে এই জুলাই গণঅভ্যুত্থানে যারা আহত হয়েছে তারা কিন্তু বিশেষ করে চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট এবং নিউরোসায়েন্স হাসপাতালে খুব খারাপ অবস্থায় আছে। যাদের চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে আমি ফলো আপে রিপোর্ট করি, তো ওদের দেখেছি যে যেসব প্লেটগুলো এখনো ঢুকে আছে এবং সেগুলো বের করলে আরো ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং তাদের বেশিরভাগের বয়স হচ্ছে 25 বছরের নিচে। তো কিছু সমন্বয়কের সাথে আমার কথা হয়েছে, তারা বলছে যে স্বাস্থ্য উপদেষ্টা এবং সচিবদের, স্বাস্থ্য সচিব পর্যায়ে কিছুটা ভুল বুঝাবুঝি বা ওদের কথা হচ্ছে সমন্বয়হীনতা। এটা কি আসলে সমন্বয়হীনতা দায় না এটা আসলে সমাধানটা কোথায়? যে এই রোগীদের যত দেরি করা হবে তাদের কিন্তু ক্ষতি তত বেশি হবে, বিশেষ করে নিউরো এবং চক্ষু। আপনারা কি ভাবছেন? আমার মনে হয় কি, এটা আপনারা তো একটা সাইডের কথাগুলো শুনছেন, ঠিক না? আপনি শুনছেন যারা আহত তাদের পরিবারের সাথে কথা বলছেন, আপনারা কিছু সমন্বয়কের সাথে কথা বলছেন। আমি আপনাকে রিকোয়েস্ট করব যে আমাদের মাননীয় হেলথ অ্যাডভাইজার আছেন, সেখানে স্পেশাল অ্যাসিস্ট্যান্ট উনি আছেন, আপনারা তাদের সাথে এই বিষয়গুলো আলাপ করেন না, আপনারা নিয়ে আসেন, তার বক্তব্যগুলো নেন, তারপরে দেখেন যে আপনি এই উত্তরগুলো পাচ্ছেন কিনা। আপনি তার কাছে যাওয়াটা, কারণ একটা নিউজের তো অনেকগুলো সাইড থাকে। একটা হচ্ছে যিনি ভুক্তভোগী বা যিনি সত্যিকার অর্থে আহত হলেন বা যিনি ভিকটিম, তার তো একটা বক্তব্য আপনি নিচ্ছেন, হুইচ ইজ ভেরি গুড, মানে জাতির জন্য এটা একটা খুব উপকারী জিনিস। কিন্তু আপনি অ্যাট দ্য সেম টাইম ওনার কথাগুলো আবার নিয়ে আপনি আমাদের হেলথ অ্যাডভাইজার, আমাদের স্পেশাল অ্যাসিস্ট্যান্ট আপনি জানেন উনি উনি পিজি হাসপাতাল বা ওই মেডিকেল ইউনিভার্সিটি উনি প্রধান ছিলেন, এই বিষয়গুলো উনি খুব ভালো জানেন। তো আপনি ওনাদের বক্তব্যটা নেন, নিয়ে আপনি আমার মনে হয় একটা কনভিন্সিং উত্তর পাবেন।
থ্যাংক ইউ। না আমি হাসনাইন তানভীর মাঝখানে টেলিভিশনে কাজ করি। আমার প্রশ্ন ছিল যে অবৈধভাবে ইউরোপ যাত্রা, যেটা আমাদের এই রাজ্যে এতগুলো কাম চলে গেল, সেই বিষয়টা আপনারা নজরে দিয়েছেন কিনা এবং এটি ঠেকানোর জন্য আপনাদের কোনো উদ্যোগ থাকবে কিনা? আপনি জানেন হিউম্যান ট্রাফিকিং নিয়ে আমাদের অনেকগুলো সেল কাজ করছে, র্যাবের সেল আছে, পুলিশের সেল আছে, সেগুলো আমরা অনেক নিবিড়ভাবেই এটা নিয়ে কাজ হচ্ছে। তারপরেও দেখেন এই দু একটা এগুলো কাজ হয়ে যায় এবং এগুলো খুব আন্ডার দ্য রেডার, এগুলো অনেকগুলো হয়ে যায়। আমরা এটা নিয়ে আরো কাজ, আমরা আরো এটাকে আরো স্টেপ আপ করার চেষ্টা করছি, যাতে বাংলাদেশের থেকে কোনোভাবেই যেন কোনো ধরনের হিউম্যান ট্রাফিকিং না হয়। থ্যাংক ইউ।